ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব। শুক্রবার যাবেন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে। সহায়তা বাড়ার আশা প্রেস সচিবের। সেপ্টেম্বরে ঢাকায় হবে আন্তর্জাতিক কনফারেন্স। এমবিবিএস বিডিএস ডিগ্রি ছাড়া নামের আগে ডাক্তার নয়, হাইকোর্টের রায়। না মানলে আইনি ব্যবস্থার নির্দেশ। 4 দফা বাস্তবায়নে সচিবালয়ের সামনে অবস্থান। নোটিশ ছাড়াই বাংলাদেশিদের ওমরা ভিসা ইস্যু বন্ধ করল সৌদি। উভয় সংকটে এজেন্সিগুলো সমাধানের চেষ্টায় ধর্ম মন্ত্রণালয়। 15 বছর না হলে যেতে পারবে না হজে। এবং আর লাল সবুজ জার্সি পরবেন না মাহমুদুল্লাহ রিয়াদ। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন সাইলেন্ট কিলার। সবকিছু নিখুঁতভাবে শেষ না হওয়ার আক্ষেপ। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি শামিমা শাম্মী। জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরে রোহিঙ্গাদের সহায়তা বাড়বে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সফরের দ্বিতীয় দিন শুক্রবার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন অ্যান্টনিও গুতেরেস। সেখানে 1 লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন তিনি। প্রেস সচিবের আশা প্রকাশ করেন, জাতিসংঘ মহাসচিবের এই সফর রোহিঙ্গা ইস্যুর বৈশ্বিক গ্রহণযোগ্যতা বাড়াবে। গেল কয়েক মাস ধরেই মিয়ানমারের রাখাইনে চলছে সংঘাত। রাজ্যটি এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে। ভেঙে পড়েছে সেখানকার অর্থনৈতিক ব্যবস্থা। ভয়াবহ মানবিক বিপর্যয়ের আশঙ্কা করে জাতিসংঘ এরই মধ্যে বাংলাদেশকে জানিয়েছে, রাখাইনের দুর্ভিক্ষ মোকাবেলা করা না গেলে এবার শুধু রোহিঙ্গা নয়, সেখানকার অন্য জনগোষ্ঠীও সীমান্ত অতিক্রম করবে। এমন প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস 4 দিনের সফরে বাংলাদেশে আসছেন। বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে মহাসচিবের সফর সূচি নিয়ে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রেস সেক্রেটারি বলেন, গুতেরেসের সফরে রোহিঙ্গা সংকট সমাধানে গতি পাবে। এছাড়া রোহিঙ্গাদের জন্য কমে যাওয়া সহায়তা বাড়ানো যাবে বলেও আশাবাদী তিনি। প্রফেসর মোহাম্মদ ইউনূস নতুন করে এফার্ট নিয়েছে যে কিভাবে রোহিঙ্গা ক্রাইসিসটা পুরো গ্লোবাল ম্যাপে নিয়ে আসতে। আমাদের দৃঢ় বিশ্বাস ওনার এই সফরের ফলে রোহিঙ্গা ক্রাইসিসটা আবার গ্লোবাল ডিসকাশনে আসবে। ডেপুটি প্রেস সচিব জানান, রোহিঙ্গা ইস্যু ছাড়াও বাংলাদেশের সংস্কার প্রক্রিয়া নিয়েও জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক করবেন জাতিসংঘ মহাসচিব। মিটিংয়ে ঐক্যমত্য কমিশন তাদের যে প্রোগ্রেসটা, তাদের কাজের যে প্রোগ্রেসটা, সেটা জাতিসংঘ মহাসচিবকে জানাবেন। এই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের ক্ষেত্রে জাতিসংঘের যদি বা জাতিসংঘের অধীনস্থ কোনো প্রতিষ্ঠানের যদি কোনো ভূমিকা রাখার সুযোগ থাকে, সেটা নিয়ে হয়তোবা আলোচনা হতে পারে। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, মাগুরায় নির্যাতিত শিশুটির শারীরিক অবস্থা আরও অবনতি হয়েছে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। এদিকে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিবের কক্সবাজার সফর ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এবার প্রত্যাবাসন প্রক্রিয়ায় গতি ফিরবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় সুজাউদ্দিন রুবেলের প্রতিবেদন। কক্সবাজারে অবস্থিত বিশ্বের সর্ববৃহৎ আশ্রয় শিবির, যেখানে বসবাস করছে 13 লাখের বেশি মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক। দীর্ঘ 8 বছরে একজন রোহিঙ্গাকেও মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হয়নি। উল্টো গত কয়েক মাসে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে এসে আশ্রয় শিবিরের ঠাঁই নিয়েছেন 60 থেকে 70 হাজার রোহিঙ্গা। এ অবস্থায় আগামী শুক্রবার কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। জাতিসংঘের মহাসচিব এর আগেও আশ্রয় শিবির পরিদর্শন করেছেন, তবে রোহিঙ্গা আশ্রয় শিবিরে প্রধান উপদেষ্টার এটি প্রথম সফর। ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি যে WHO ওদের রেশনটা অর্ধেক করে ফেলছে, যার একটা নেতিবাচক প্রভাব আমাদের হোস্ট কমিটি পড়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং এটা কিভাবে সমাধান করা যায়, এটা আমাদের প্রত্যাশা থাকবে ওনাদের কাছে। প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিব আশ্রয় শিবির পরিদর্শনের পাশাপাশি একাধিক বৈঠকে অংশ নেবেন। এরপর সন্ধ্যায় ইফতার করবেন লাখো রোহিঙ্গার সঙ্গে। তাই কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। কক্সবাজারে বিমানবন্দর থেকে একদম
ক্যাম্প পর্যন্ত নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা রাখছি। আর শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মনে করছেন এই সফরে আন্তর্জাতিক মহল রোহিঙ্গাদের সঙ্গে আছে এবং তারা স্বদেশে ফিরবে এমন বার্তা দিবেন। রাখাইনে স্বস্তি ফিরে আসবে আমাদের বিশ্বাস, এবং রোহিঙ্গারা তাদের ঘরে ফেরত যাবে। এই সফর সে ধরনের একটি বার্তা দেবে। এর আগে 2018 সালের 2 জুলাই নির্যাতিত রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারের উখিয়া আশ্রয় শিবিরে আসেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের দুঃখ দুর্দশা নিজের চোখে দেখেন তিনি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। শাপলা চত্বরে হেফাজতের কর্মসূচিতে গণহত্যা মামলায় শেখ হাসিনা সহ 9 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর জানিয়েছেন, এই হত্যাযজ্ঞে গণজাগরণ মঞ্চের সম্পৃক্ততা মিলেছে আর সুষ্ঠু বিচার দাবি করেছে হেফাজতে ইসলাম। শাপলা চত্বরের ঘটনাকে গণহত্যা দাবি করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, ওই সময়ের ডিএমপি কমিশনার বেনজির আহমেদ সহ আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের আসামি করে গত বছরের 27 নভেম্বর অভিযোগ দায়ের করে হেফাজতে ইসলাম। বুধবার এই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আর অন্য মামলায় কারাগারে থাকায় সাবেক আইজিপি শহীদুল হক সহ 4 জনকে গ্রেফতার দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। হাজার হাজার সদস্য অংশ নিয়েছে সঠিক, কিন্তু মানবতা বিরোধী অপরাধের বিচার করার জন্য আমাদের লাগবে কমান্ড স্ট্রাকচার। কারা নির্দেশ দিয়েছিল, কারা বাস্তবে ফিল্ডে থেকে কমান্ড করে এই কার্যটা করেছিল, সেই কারণে প্রথমে আমরা টপ কমান্ডারদেরকে বিচারের মুখোমুখি করতে চাই। এদিন ট্রাইব্যুনাল জানতে চান গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান সরকারকে কেন আসামি করা হলো। জবাবে চিফ প্রসিকিউটর বলেন, শাপলা চত্বরের গণহত্যায় গণজাগরণ মঞ্চের সম্পৃক্ততা মিলেছে। ইমরান সরকার গণজাগরণ মঞ্চের মুখপাত্র হিসাবে সে নিজে সরকারের যে সমস্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, প্রাইম মিনিস্টার থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী, র্যাবের প্রধান এবং পুলিশের কর্মকর্তাদের সাথে বিভিন্ন সময় বৈঠক করে এই শাপলা চত্বরে যে পরিচালিত অভিযান ছিল সেটির পরিকল্পনায়ও তিনি অংশগ্রহণ করেছিলেন। ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী সহ যারা গণহত্যার নির্দেশ দিয়েছিলেন, যারা গণহত্যার সহযোগিতা করেছেন এবং পরিকল্পনা করেছেন, তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি যেন আদালত ব্যবস্থা করে। আগামী 12ই মে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল। প্রসিকিউশন বলছে, তদন্তে আরও যাদের নাম আসবে তাদের বিরুদ্ধেও নেওয়া হবে ব্যবস্থা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সংস্কারের কথা বলে নির্বাচন পেছানোকে মানুষ সন্দেহের চোখে দেখছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ফ্যাসিস্টদের দোসররা এখনও দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে বলে দাবি করেন দলটির আরেক নেতা সালাউদ্দিন আহমেদ। পতিত ফ্যাসিস্ট সরকারের বিচারের জন্য দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। প্রতিদিনই কোনো না কোনো কর্মসূচিতে নির্বাচন প্রসঙ্গে আলোচনায় ব্যস্ত রাজনীতিবিদরা। দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের আহ্বান জানিয়ে আসছেন অন্যদের পাশাপাশি বিএনপি নেতারাও। বুধবার দুপুরে রাজধানীর শাহজাহানপুর থানা এলাকায় রাষ্ট্র মেরামতের 31 দফা সংস্কার প্রস্তাব নিয়ে কর্মসূচি পালন করে বিএনপি। প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, সংস্কারের ওসিলায় নির্বাচন পেছানোকে জনগণ সন্দেহের চোখে দেখছে। সংস্কার করতে করতে নির্বাচন দেরি হয়ে যাবে, এটা অমূলক নয়, এই ধারণা জাতি করতেছে। কিছু লোভী রাজনৈতিক দল আছে। ভোটকে ভয় পান কেন? নির্বাচনকে ভয় পান কেন আপনারা? একই দিন সন্ধ্যায় বারিধারায় ঢাকা মহানগর হেফাজত ইসলামের ইফতার মাহফিলে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে মুসলমানরাই। ফ্যাসিস্টদের দোসররা এখনও দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে বলেও অভিযোগ তার। এই দেশের মুসলমানরাই সবচেয়ে নির্যাতিত ছিল ফ্যাসিস্ট হাসিনার সময়ে। এই দেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে, কিন্তু ফ্যাসিবাদের দোসরদের বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির পায়তারা বন্ধ হয়নি। আমাদের জীবনে এই ফ্যাসিবাদ বিরোধী ঐক্যকে যদি এই জাতীয় জীবনে শক্তিতে রূপান্তরিত করে এই জাতিকে এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে ইনশাআল্লাহ আমরা কামিয়াব হব। একই দিন সকালে জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র ফোরামের এক অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, সংকট নিরসনে দ্রুত নির্বাচনের পথে হাঁটতে হবে অন্তর্বর্তী সরকারকে। এই
ফ্যাসিস্টের যদি বিচার করতে হয়, এই ফ্যাসিস্টের অত্যাচার অবিচার জনসমক্ষে তুলে ধরতে হয়। এই মুহূর্তে দরকার জনপ্রতিনিধির সরকার। দেশে চলমান সংকট কঠোর হাতে নিয়ন্ত্রণে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অস্ত্র, রক্ত আর লাশের মিছিল দেশবাসী আর দেখতে চায় না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। এদিকে দেশে কোরআনের শাসন না থাকায় অন্যায় অপরাধ সীমা ছাড়িয়ে গেছে বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। রাজধানীতে আলাদা ইফতার অনুষ্ঠানে এসব কথা বলেন এই দুই নেতা। দেশে বিভিন্ন সময় শাসক পরিবর্তন হলেও অন্যায় অপরাধের মাত্রায় তেমন পরিবর্তন আসেনি। রাজধানীতে এক ইফতার অনুষ্ঠানে এমন মন্তব্য করে জামায়াতের সেক্রেটারি জেনারেল শান্তি শৃঙ্খলা সমুন্নত রাখতে ঐক্য ধরে রাখার আহ্বান জানালেন। তার মতে কোরআনের শাসন না থাকাতেই দেশে অপরাধ সীমা ছাড়িয়ে গেছে। আজকে যদি বাংলাদেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, এমপি, রাষ্ট্রযন্ত্রের প্রত্যেকটি মানুষ যদি তার দায়িত্ব পালনে আল্লাহকে ভয় করত, তো কোনো গোয়েন্দা পুলিশ আর র্যাব ডিবি লাগতো না। হারাম থেকে, অন্যায় থেকে সে বাঁচতে পারত। পল্টনে আরেক ইফতার অনুষ্ঠানে যোগ দেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বক্তব্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অস্ত্র, রক্ত আর লাশের মিছিল বন্ধের আহ্বান জানান তিনি। অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সংগঠনের সভাপতি বলেন, যাদের কারণে ফ্যাসিস্ট মাথাচাড়া দিয়ে উঠেছিল সেই শাহবাগীরা আবারও জেগে উঠেছে। শাহবাগের ইরানো যাদের পাটাতনের উপরে বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম হয়েছে, তারা আবার মাথাচাড়া দিয়ে উঠার চেষ্টা করছে। পতিত ফ্যাসিস্টরা বিভিন্ন জায়গা থেকে দেশে বিদেশে তাদের ষড়যন্ত্রের কার্যক্রম অব্যাহত রেখেছে। অর্ধ শতাব্দীর চাইতেও বেশি সময় আমরা স্বাধীনতার পর পার হয়ে এসেছি, কিন্তু আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আদর্শ চরিত্রবান দেশপ্রেমিক নাগরিক তৈরির কারখানায় আমরা পরিণত করতে পারিনি। উপরন্তু আমরা লক্ষ্য করেছি শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্র, রক্ত এবং লাশের মিছিল। দেশবাসী এরকম হৃদয় বিদারক দৃশ্য আর দেখতে চায় না। শিবিরের ইফতার অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ বিশিষ্টজনেরা। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। এমবিবিএস, বিডিএস ডিগ্রি ছাড়া নামের আগে কেউ ডাক্তার লিখতে পারবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আদেশ না মানলে আইনি ব্যবস্থার নির্দেশও দিয়েছেন। আদালতের রায়কে স্বাগত জানিয়ে দ্রুত গেজেট প্রকাশের দাবি জানান চিকিৎসকরা। নামের আগে ডাক্তার পদবি ব্যবহার নিয়ে দীর্ঘদিন ধরে চলছে আন্দোলন। এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারী ছাড়া কেউ এই পদবি যেন ব্যবহার করতে না পারেন তা নিয়ে আন্দোলনে দেশের সব মেডিকেল কলেজ শিক্ষার্থী, ইন্টার্ন চিকিৎসক ও পোস্ট গ্র্যাজুয়েট চিকিৎসকরা। এবার হাইকোর্টের রায়ে নিশ্চিত করা হলো এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া নামের আগে কেউ ডাক্তার লিখতে পারবেন না। রায়ে বলা হয়, আজ পর্যন্ত যারা ডাক্তার পদবি ব্যবহার করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নয়, তবে বৃহস্পতিবার থেকে নির্দেশনা ভঙ্গ করে এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া ডাক্তার পদবি ব্যবহার করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিএমডিসি 2010 বিএমডিসি 29 ধারা অনুসারে এই কথাই বলা আছে যে এমবিবিএস শুধুমাত্র এমবিবিএস এবং বিডিএস গ্রাজুয়েট চিকিৎসকই ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে এবং অন্য কেউ পারবে না। এটা আবার কার্যকর হলো। এই আইনে স্থগিতাদেশ দেওয়া ছিল, সেই স্থগিতাদেশ আজকে তুলে নেওয়া হলো। এদিকে আদালতের রায়কে স্বাগত জানিয়ে দ্রুত গেজেট প্রকাশ করে বাস্তবায়ন করার দাবি জানান চিকিৎসকরা। নিজেদের মধ্যে আলোচনা করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন বলেও জানান তারা। আমরা আপাতত যতটুকু জেনেছি তাতে আমরা মোটামুটি সন্তুষ্ট, কারণ আমাদের একটা দাবি পূর্ণ হয়েছে। এরপর বাকি 4 দফা দাবি আদায়ে স্বাস্থ্য মন্ত্রণালয় অভিমুখে যাত্রা করেন আন্দোলনকারীরা। এক পর্যায়ে সচিবালয়ের সামনের সড়কে পৌঁছালে পুলিশের ব্যারিকেডের মুখে পড়ে আর এগোতে পারেননি। পরে সচিবালয়ের সামনের সড়কে অবস্থান নিয়ে রাস্তা অবরোধ করেন তারা। গানিতে আছে ওইখানে সব পুরুষ অ্যাটেন্ডেন্সরা এসে সারাক্ষণ বসে থাকে এবং সামান্য কিছু হলে 10 জন, 12 জন, 15 জন, 50 জন ছেলে এসে আমাদের উপর আক্রমণ করতে আসে। আপনারা আমাদেরকে রাস্তায় আনার ব্যবস্থা করি না। আমি স্বাস্থ্য প্রতিষ্ঠানকে বলবো, আপনারা ডাকেন, চিকিৎসকদেরকে ডাকেন, ওদেরকে ডাকেন, ডিএমএফদেরকে ডাকেন, সেকমোদেরকে ডাকেন, ডেকে শোনেন হোয়াট ইজ দ্য প্রবলেম, কেন এই সমস্যাটা হচ্ছে।
এর আগে 5 দফা দাবি নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশে যোগ দেন বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা। এর আগে সুরক্ষা আইন সহ 5 দফা দাবিতে আন্দোলন আর কর্মবিরতি পালন করেন চিকিৎসকরা। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। বিনা নোটিশে বাংলাদেশ থেকে ওমরা ভিসা ইস্যু বন্ধ করেছে সৌদি সরকার। এ অবস্থায় যাত্রা ও টিকিট বুকিং নিয়ে জটিলতা তৈরি হয়েছে। এয়ারলাইন্সগুলো জানিয়েছে নিয়ম মেনে রিশিডিউল বা টিকিটের অর্থ রিফান্ড করা হবে। আর ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে এবার 15 বছরের কম বয়সী কেউ হজে যেতে পারবে না। হজের ব্যয় বেড়ে যাওয়ায় কয়েক বছর ধরে বাংলাদেশ থেকেও বেড়েছে ওমরা হজযাত্রীর সংখ্যা। প্রতি মাসে দেশ থেকে কাবা শরীফ তাওয়াফে যান 25 থেকে 30 হাজার ধর্মপ্রাণ মুসল্লি। রমজান মাসে তা বেড়ে হয় 3 গুণ। কিন্তু হঠাৎ করেই চলতি মাসের 6 তারিখ থেকে নতুন করে ওমরা ভিসা ইস্যু স্থগিত রেখেছে বাংলাদেশে নিযুক্ত সৌদি অফিস। কি কারণে এমন সিদ্ধান্ত তা জানে না কোনো হজ এজেন্সি, কিন্তু বিপাকে পড়েছেন অধীর আগ্রহে বসে থাকা কাবার পথযাত্রীরা। আর বুকিং দেয়া বিমানের টিকিটে ক্ষতিগ্রস্ত হওয়ার পথে এজেন্সিগুলো। এখন পর্যন্ত ভিসা ইস্যু হচ্ছে না। আমাদের প্রচুর পরিমাণে ভিসা সাবমিট করা, বিভিন্ন এজেন্সির সর্বশেষ যে তথ্য তাদের প্রায় 10,000 ভিসা এখন পর্যন্ত পেন্ডিং। তো এই ভিসাগুলো কি অ্যাপ্রুভ হবে বা হবে না, আসলে কি হচ্ছে, এই বিষয়গুলো কেউই ক্লিয়ার করছে না। অনাকাঙ্ক্ষিত এই সংকটে কিছুটা স্বস্তির আভাস দিয়ে এয়ারলাইন্সগুলো বলছে নিয়ম মেনেই রিফান্ড বা যাত্রার তারিখ পরিবর্তন করা যাবে। যারা অ্যাডভান্স বুকিং দিয়েছে তারা বিমানে প্রচলিত রুলস অনুসারে যাত্রা তারিখ পরিবর্তন এবং রিফান্ড সুবিধা পাবে। এদিকে কি কারণে বা কবে স্বাভাবিক হবে ওমরা ভিসা কার্যক্রম তা জানাতে পারেনি মন্ত্রণালয়। তবে হজ এজেন্সি অব বাংলাদেশের ইফতার মাহফিলে বিষয়টি নিয়ে আলোচনার কথা জানান ধর্ম উপদেষ্টা। সমন্বয়কারী এজেন্সির যে ভিসার কথা বলেছেন এটাও এটা সৌদি এম্বাসিকে আমরা লিখব। বাংলাদেশ সরকার এবং সৌদি গভর্নমেন্টের সাথে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। আপনার সাথে বসে এগুলো সমাধান করার আন্তরিকভাবে আমরা চেষ্টা চালাবো। আসন্ন পবিত্র হজে 15 বছরের নিচে কোনো যাত্রী হজে যেতে পারবেন না। নতুন করে সৌদি সরকারের এমন সিদ্ধান্তের কথাও জানায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। 90 দিনের মধ্যে ধর্ষণ মামলার বিচার নিষ্পত্তি সহ 5 দফা দাবি আদায়ে লাগাতার অবস্থান কর্মসূচির ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ। রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বুধবার রাতে শুরু হয় এই অবস্থান কর্মসূচি। কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করে ইনকিলাব মঞ্চ। শাহবাগ থেকে শুরু হয়ে মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে আবারও শাহবাগে গিয়ে শেষ হয়। পরে 5 দফা তুলে ধরেন আন্দোলনকারীরা। দাবিগুলোর মধ্যে রয়েছে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে 90 দিনের মধ্যে ধর্ষণ মামলার বিচার নিষ্পত্তির ব্যবস্থা, দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অংশ হিসেবে পুলিশের উপর হামলাকারীদেরকে দ্রুত গ্রেফতার, লাকি আক্তার সহ রাষ্ট্রদ্রোহী দোসরদের গ্রেফতার করে শাহবাগের 2013 সালের রাষ্ট্রবিরোধী সকল ষড়যন্ত্র উন্মোচন করা। এছাড়া জাতিসংঘকে অন্তর্ভুক্ত করে শাপলা ও পিলখানা গণহত্যার স্বাধীন বিচারিক তদন্ত কমিশন গঠন এবং জুলাই গণহত্যার দৃশ্যমান বিচারিক কার্যক্রম শুরু করে গণহত্যাকারী দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিও জানানো হয়। ধর্ষণের জন্য ডেডিকেটেড দ্রুত বিচার ট্রাইব্যুনাল করতে হবে। মিথ্যা ধর্ষণ মামলা করে তাহলে তাকেও আইনের আওতায় আনতে হবে। নিরস্ত্র পুলিশের উপরে বর্বর হামলা করেছে, বাংলাদেশকে নতুন করে একটা থ্রেটের মধ্যে নিয়ে যাচ্ছে। সেই লাকি গংদেরকে যারা শাহবাগের কসাই তাদেরকে অতি দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। যেই আওয়ামী লীগ বাংলাদেশের মানুষকে গুম খুন নির্যাতনের মাধ্যমে জিম্মি করে রেখেছিল, সেই আওয়ামী লীগ বাংলাদেশ থেকে 5ই আগস্ট বিতাড়িত হওয়ার পরেও তাদেরকে এখন পর্যন্ত কেন নিষিদ্ধ করা হয় নাই? আমরা আমাদের দাবিতে বলেছি যে অতি দ্রুত তাদেরকে নিষিদ্ধ করতে হবে। ধর্ষণের মামলার আইন সংশোধনের খসড়া প্রস্তুত বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বুধবার দুপুরে সচিবালয়ে ধর্ষণের বিচারে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন সহ 5 দফা দাবি জানিয়ে আইন উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে ধর্ষণ বিরোধী মঞ্চ। এরপর উপদেষ্টা জানান, বিভিন্নভাবে ধর্মের অপব্যাখ্যা দিয়ে নারীর উপর নির্যাতন ও হয়রানি হচ্ছে, সেগুলো দমনের ক্ষেত্রে সরকার জিরো টলারেন্স নীতিতে আছে। মেয়েদেরকে যারা উত্ত্যক্ত করবে তাদের কঠোর হস্তে দমন করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির মামলায় যেন কালক্ষেপণ না হয় সেই নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান আইন উপদেষ্টা।
আপাতত আন্দোলন কর্মসূচি স্থগিত করেছে ধর্ষণ বিরোধী মঞ্চ। যেভাবে ধর্মের অপব্যাখ্যা দিয়েও তাদের উপর আক্রমণ করা হচ্ছে, আমরা এটার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। এর আগে আপনারা দেখেছেন আমাদের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা কোনোভাবেই কোনো অজুহাতে কোনো রকম মরাল পুলিশিং করার দায়িত্ব কোনো নাগরিককে দেওয়া হয়নি। বাংলাদেশের কোনো আইনে এই অধিকার কাউকে দেওয়া হয় নাই। আমাদের মেয়েদেরকে বিভিন্ন অজুহাতে যারা উত্ত্যক্ত করবেন অবশ্যই তাদেরকে আমরা দমন করব। গণমাধ্যম কর্মীদের বেতন কোনোভাবে 30,000 টাকার নিচে হওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার জাতীয় প্রেস ক্লাবে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে জুলাই গণ অভ্যুত্থানে মাল্টিমিডিয়া রিপোর্টারদের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভায় তিনি এই কথা বলেন। শেখ হাসিনার আমলে গণমাধ্যমের স্বাধীনতা ছিল না বলেও উল্লেখ করেন শফিকুল আলম। আমরা যাদেরকে জানতাম যে যেগুলো অকুতোভয় জার্নালিস্ট, পরে দেখি সব অকুতোভয় না, সব চামচা জার্নালিস্ট। হ্যাঁ, তারা এর থেকে টাকা নেন, ওর থেকে টাকা নেন, এর থেকে একটা প্লট নেন, এই ধান্দাবাজি করে গেছেন। বাংলাদেশে অকুতোভয় জার্নালিস্ট থাকলে এই মাল্টিমিডিয়া রিপোর্টাররা আছে। আপনাদের এই অবদান আমরা খালি মুখে বললাম আর কিছু করলাম না, তা তো হয় না। আমাদের উচিত সত্যিকার অর্থে মাল্টিমিডিয়া রিপোর্টারদেরকে আরও স্বীকৃতি দেওয়া। জার্নালিজমটা আপনি প্যাশন হিসেবে নেন, আপনি আসেন, কিন্তু ওই আপনার আশাটাকে এক্সপ্লয়েট করে হচ্ছে মালিকরা 10,000 5,000 টাকা বেতনে। কি ভয়াবহ এটা লাইফ। জার্নালিজম করবেন খেটে, তাদের আমার ইন্টেলেকচুয়াল প্রপার্টির রাইটটা দিতে হবে, তাদেরকে মূল্যায়ন করতে হবে, তাদেরকে আমাদের বেতন একটা বেসিক বেতন ধরে দেয়। এটা নিয়ে আমাদের আন্দোলন করা উচিত। বাসায় আশ্রিত নারীকে শ্লীলতাহানির চেষ্টা করলে হাবিবুল্লাহ বাহার কলেজের সাবেক উপাধ্যক্ষ সাইফুর রহমানকে কুপিয়ে জখম করে ওই নারীর স্বামী নাজিম। পরে বাথরুমে আটকে রেখে পালিয়ে যায় তারা। ফরিদপুর থেকে অভিযুক্ত রূপা ও নাজিম দম্পতিকে গ্রেফতারের পর এ তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। সোমবার সকালে রাজধানীর উত্তরখান থানা এলাকায় পুরানপাড়ার একটি বাসা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় হাবিবুল্লাহ বাহার কলেজের সাবেক উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভুইয়াকে। এরপর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় হত্যা মামলা হলে চাঞ্চল্যকর এই হত্যার রহস্য উদ্ঘাটনে নামে পুলিশ। ফরিদপুর থেকে গ্রেফতার করা হয় নাজিম রূপা দম্পতিকে। বুধবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, ফেব্রুয়ারির শেষের দিকে সাইফুর রহমানের সঙ্গে পরিচয় হয় রূপা ও নাজিমের। অসহায়ত্বের কথা জানালে ওই দম্পতিকে বাসায় এনে আশ্রয় দেন সাইফুর। এরপর থেকেই তিনি রূপাকে বিভিন্নভাবে শ্লীলতাহানির চেষ্টা করে বলে জানায় পুলিশ। সাইফুর রহমান ভুইয়া বলেছে যে তোমরা আমার সাথে চলো, আমার গাড়ি রয়েছে, তোমাকে তুমি ড্রাইভিং শিখবে, তুমি আমার গাড়ি চালাবে, আর আমার স্ত্রী আছে, ছেলে আমার স্কুলে পড়াশোনা করে, আমার 6 তলা বাড়ি, তুমি বাবার বাসায় কাজ করো। সর্বশেষ 9 মার্চ রাতে সাইফুর রূপাকে শ্লীলতাহানির চেষ্টা করলে তার চিৎকার টের পায় তার স্বামী। এরপর ধস্তাধস্তির এক পর্যায়ে ওই দম্পতি বটি দিয়ে কুপিয়ে জখম করে সাইফুরকে। পরে বাথরুমে আটকে রেখে পালিয়ে যায় তারা। 3 জন একসাথে শুয়েছে। ছেলেটা যখন ঘুমিয়ে গিয়েছে, রূপার হাজব্যান্ড নাজিম, তখন সে উপর দিকে উঠে গিয়ে তাকে করার জন্য, হয়তো রেপ করার জন্য তাকে শরীরে উঠেছে। এক পর্যায়ে এই ধস্তাধস্তির পর্যায়ে এই নাজিম ঘুম থেকে উঠে যায়, তাকে কোপানো শুরু করে এই বটি দিয়ে। মাথার এই কুলিতে অনেকগুলো কোপ রয়েছে। এরপর যে ঠেকাতে যাচ্ছিল তার হাতের অনেকগুলো কোপ রয়েছে। হত্যাকাণ্ডের পেছনে আরও কোনো উদ্দেশ্য ছিল কিনা তা জানতে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ। তখন কোর্ট কোনো কিছু যদি প্রিজিউম করে কনসিডারেশনে। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। রমজান উপলক্ষে রাজধানীতে বিশেষ মূল্য ছাড়ে ভোগ্যপণ্য বিক্রি করছে দেশের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান সিটি গ্রুপ। ঢাকার 15টি পয়েন্টে ট্রাকে করে এই পণ্য বিক্রি কার্যক্রম ব্যাপক সাড়া ফেলেছে। নিজেদের সন্তুষ্টির কথা তুলে ধরে পণ্যের দাম আরও কমানোর দাবি জানিয়েছেন ভোক্তারা। কারণ বাজারে সিটি গ্রুপের ভ্রাম্যমাণ ট্রাক আসতেই পণ্য কিনতে ছুটে আসেন ভোক্তারা। বাজার মূল্যের চেয়ে কমে ডাল, তেল, দুধ, আটা সহ 19 ধরনের পণ্য কিনতে পেরে খুশি ক্রেতারা। তবে পণ্যের দাম আরও কমানো যায় কিনা সেই দাবি জানিয়েছেন তারা। সিটি গ্রুপটা যাতে সবসময় এটা যদি
দিতে থাকে, এভাবে থাকে, তবে মানুষের সাধারণ মানুষ এটার জন্য অনেক সন্তুষ্ট হবে। তো আলহামদুলিল্লাহ যদি এইভাবে তারা পুরো রমজান মাস প্রত্যেকটা পয়েন্টে দেওয়া যায়, আপাতত আমাদের মতো নিরহ মানুষ খায়া বাঁচতে পারবো আর কি। মহল্লা তো দাম বেশি 280 টাকা বেছে 2 লিটারেরটা, তো ওই সুবাদে এখানে একটু কম পাইছি, এই কারণে এখান থেকে একটু নেওয়া আর কি। আমরা যারা নিম্নমানের ক্রেতা আছি আমরা একটু কমে পাচ্ছি ওই জায়গাতে। সিটি গ্রুপের বিক্রয় প্রতিনিধি জানান, সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে রমজানের শুরু থেকে চালানো এই কর্মসূচি। প্রথম রমজান থেকে শুরু করে এ পর্যন্ত আমরা প্রতিদিনই প্রচুর পরিমাণে কাস্টমার পাচ্ছি। কাস্টমাররা স্বতঃস্ফূর্তভাবে আমাদের গাড়ি থেকে পণ্য কিনে নিয়ে যাচ্ছে, আমাদের এখানে বাজার মূল্য থেকে অনেক কম প্রাইসে প্রোডাক্ট পাচ্ছে। রমজান উপলক্ষে প্রেস ক্লাব, কারওয়ান বাজার সহ রাজধানীর 15টি স্থানে ভ্রাম্যমাণ ট্রাকে করে এই বিক্রি কার্যক্রম চালাচ্ছে সিটি গ্রুপ। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ঈদ উপলক্ষে রমজানের শুরু থেকেই বিক্রি বাড়ছে প্রযুক্তি পণ্যের। ক্রেতাদের বিশেষ নজর স্মার্ট ওয়াচ ও নতুন ফিচারের মোবাইল ফোনের দিকে। বিক্রি বাড়াতে বিভিন্ন ধরনের অফার দিচ্ছেন বিক্রেতারা। ঈদের সবকিছুতেই চাই নতুনত্বের ছোঁয়া। পোশাকের পাশাপাশি উৎসবের মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করার জন্য নতুন স্মার্টফোনের চাহিদাও বেড়েছে রমজানের শুরু থেকে। ঈদের উপলক্ষে আমি এবার ইয়ারবাড কিনতে আসছি। এবার একটা নিউ ফোন নেওয়ার ইচ্ছা আছে, সাথে ফোনের সাথে যেহেতু অবশ্যই একটা হেডফোন না হলে তো চলেই না। আর বাসায় যেহেতু আমি একটু গান শুনতে বেশি পছন্দ করি, তার সাথে আমি একটা সাউন্ড বক্স নিতে চাচ্ছি। এখন একটা মোবাইল কিনা হয়েছে, ঈদ উপলক্ষে একটা স্মার্ট ওয়াচ কেনার ইচ্ছা আছে। চাহিদা বেড়েছে স্মার্ট ওয়াচ, ইয়ারবাড আর পোর্টেবল স্পিকারের। ভ্রমণ পিপাসুদের আগ্রহে রয়েছে পাওয়ার ব্যাংকও। ব্লুটুথ কর্ডলেস হেডফোনগুলো অনেক বেশি জনপ্রিয় হয়েছে এবার। হ্যাঁ, তারপরে আমাদের যে আধুনিক যে ল্যাপটপগুলো আছে, ফোল্ডিং ল্যাপটপগুলো আছে, ল্যাপটপগুলো বেশি সেল হচ্ছে। হ্যান্ডের কিছু ইয়ারবাডস আসছে যেগুলো আপনার লং জার্নির জন্য, কারণ ঈদে তো অনেকেই ট্যুরে যায়, এই জন্য ওই জিনিসটাও বেশি চলতেছে। ছোট বাচ্চারা যেমন স্মার্ট ওয়াচ নিতেছে, নতুন নতুন স্মার্ট ওয়াচ আসছে, সিম সহ অ্যান্ড্রয়েড। ওভারহেড হেডফোন আছে, ইয়ারবাডস আছে, পাওয়ার ব্যাংকও আছে। এদিকে ক্রেতা টানতে এসব পণ্য বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো দিচ্ছে মূল্য ছাড় সহ বিভিন্ন অফার। ল্যাপটপ, ডেস্কটপ এবং পিসি, আপনার একটা ইয়ারবাড থেকে শুরু করে সবকিছুতে এখন আলাদা আলাদা ডিসকাউন্ট আছে এবং সাথে কুপন আছে এবং বিভিন্ন ধরনের ভাউচার অফার আছে। ফোন, ঘড়ি সহ নানা ধরনের প্রযুক্তি পণ্যের মধ্যে অনেকেই কিনছেন ল্যাপটপ ও ডেস্কটপ। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। ক্ষমতা গ্রহণের 1 বছরের মধ্যে আস্থা ভোটে হেরে পতন হলো পর্তুগালের ক্ষমতাসীন সোশ্যাল ডেমোক্র্যাট বা এডি সরকারের। মঙ্গলবার দেশটির পার্লামেন্টে দিনভর নানা নাটকীয়তার পর অধিকাংশ দল সরকারের আনা আস্থা ভোটের বিপক্ষে ভোট দেয়। এখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে পার্লামেন্টে নির্বাচন বা জাতীয় নির্বাচনের সিদ্ধান্ত দেবেন প্রেসিডেন্ট। তারিকুল হাসান আশিকের রিপোর্ট। মঙ্গলবার পুরো পর্তুগালবাসীর চোখ ছিল দেশটির পার্লামেন্ট অধিবেশনের দিকে। প্রধানমন্ত্রী লুইস মন্টিনেগ্রো ডাকা আস্থা প্রস্তাবে সারা নাকি বিপক্ষে ভোট দেবে রাজনৈতিক দলগুলো, সেটাই ছিল দেখার বিষয়। সবশেষ সরকারের আনা আস্থার বিপক্ষেই ভোট দেয় বিরোধী সহ বেশিরভাগ দল। পার্লামেন্টে 230টি আসনের মধ্যে 142 জন সদস্যই ভোট দেন আস্থা ভোটের বিপক্ষে, আর এতেই পতন নিশ্চিত হয় 11 মাস আগে ক্ষমতা নেয়া সোশ্যাল ডেমোক্রেট বা এডি সরকারের। সরকার পতনের পরই 12 মার্চ বুধবার রাজনৈতিক দলগুলোকে ডেকেছেন প্রেসিডেন্ট মার্সেলো। ঐক্যমত্যে পৌঁছানো গেলে এবং নতুন প্রধানমন্ত্রী নিয়োগ না হলে মে মাসে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবেন তিনি। নতুন সরকার আসার আগ পর্যন্ত এডি সরকার সীমিত পরিসরে পালন করবে তত্ত্বাবধায়কের ভূমিকা। এদিকে সরকারের আকস্মিক এ পতনে অভিবাসন সংক্রান্ত নানা ইস্যুতে ধীর গতি আসতে পারে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। অর্থনৈতিক বিভাজনের কারণে হিমশিম খাচ্ছেন ইয়েমেনের উত্তর ও দক্ষিণাঞ্চলের বাসিন্দারা। নিত্যপণ্যের বাজারে হু হু করে বাড়ছে পণ্যের দাম। এ অবস্থায় ব্যাংকিং খাত রাজনৈতিক প্রভাব মুক্ত রাখার আহ্বান সংশ্লিষ্টদের। পবিত্র মাহে রমজানেও স্বস্তিতে নেই ইয়েমেনের বাসিন্দারা। উত্তরে হাউথি এবং দক্ষিণে সরকার শাসিত অঞ্চলে ভাগ হওয়ায় দেখা দিয়েছে অর্থনৈতিক সংকট। এ অবস্থায় ক্রেতার নাগালের বাইরে যাচ্ছে নিত্যপণ্যের দাম। তীব্র আকার ধারণ করেছে মানবিক সংকট।
আমার আগের ক্রয় ক্ষমতার 60 থেকে 70% হারিয়ে গেছে। এখন আমি যা কিনছি তা আমার আগের সক্ষমতার 30 বা 40% সমান। 2014 সালে গৃহযুদ্ধ শুরুর পর থেকে অর্থনৈতিকভাবে বিভক্ত ইয়েমেন। হাউথিরা রাজধানী সানা দখল করে প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির সরকারকে উৎখাত করার পর কেন্দ্রীয় ব্যাংক দুটি শাখায় ভাগ হয়ে যায়। এর মধ্যে সরকার নিয়ন্ত্রিত শাখাটি আন্তর্জাতিকভাবে স্বীকৃতি হওয়ায় আছে নতুন নোট ছাপানোর সুবিধা। এ অবস্থায় সরকারের অর্থ ছাপানোর নীতিকে অযৌক্তিক বলে অভিহিত করেছে হাউথিরা। এটি গুরুতর সমস্যা। আপনি যদি আদেন থেকে সানায় 1 লাখ ইয়েমেনি রিয়াল পাঠাতে চান তাহলে মাত্র 20,000 পৌঁছাবে, অর্থাৎ 80,000 রিয়াল কেটে রাখা হবে। একইভাবে আদেনে $100 পাঠাতে গেলেও নানা সমস্যা দেখা দিচ্ছে, কারণ আদেনের বেশিরভাগ মানি এক্সচেঞ্জার এখন ডলার বা সৌদি রিয়ালে কোনো রেমিটেন্সই গ্রহণ করতে চান না। 2020 সালের জানুয়ারিতে হাউথিরা সরকারের চালু করা ইয়েমেনি রিয়াল নোট ব্যবহার ও মালিকানা নিষিদ্ধ করে। এই পদক্ষেপের কারণে দেশটি দুটি ভিন্ন মুদ্রা ব্যবস্থায় বিভক্ত হয়ে পড়ে। দেখা দেয় বিনিময় হারের তারতম্য। তাই বর্তমান সংকট কাটাতে ব্যাংকিং খাত রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার পরামর্শ ইয়েমেনি ব্যাংক অ্যাসোসিয়েশন প্রধানের। মৌসুমী সাথী, সময় সংবাদ। ট্রাম্প প্রশাসনের মেক আমেরিকা হেলদি অ্যাগেন ক্যাম্পেইনের উদ্যোগে বিশেষভাবে প্রক্রিয়াজাত করা খাবারকে বড় লক্ষ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। গবেষণায় এসব খাদ্যকে স্থূলতা, হৃদরোগ, ডিমেনশিয়া ও অকাল মৃত্যু ঝুঁকি হিসেবে ধরা হয়। তবে খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর যুক্তি, এসব খাদ্য নিরাপদ ও সাশ্রয়ী। যুক্তরাষ্ট্রের 60% নাগরিকদের প্রতিদিনকার খাদ্য তালিকায় থাকে বিভিন্ন ধরনের প্রক্রিয়াজাত খাবার। সুস্বাস্থ্য নিশ্চিতের উদ্দেশ্যে এবার এসব খাবার সুষম খাদ্য তালিকা থেকে বাদ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে ট্রাম্প প্রশাসন। দেশটির স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়র প্রক্রিয়াজাত খাবারগুলোকে দীর্ঘস্থায়ী নানা রোগের প্রধান কারণ বলে অভিহিত করেছেন। সিনেটে তিনি জানিয়েছেন, এ ধরনের খাবার শিশুদের জন্য বেশি ক্ষতিকর। তাই সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স নামের কেন্দ্রীয় কর্মসূচি থেকে খাবারগুলো বাদ দেওয়ার অঙ্গীকার করেন তিনি। বিভিন্ন গবেষণায় দেখা গেছে স্থূলতা, ডায়াবেটিস, হৃদরোগ, ডিমেনশিয়া সহ অকাল মৃত্যুর ঝুঁকি বাড়ায় ফাস্ট ফুড। তবে বিশেষজ্ঞরা বলছেন, এসব গবেষণায় প্রক্রিয়াজাত খাদ্যের নেতিবাচক দিক উঠে এলেও ক্ষতির সরাসরি প্রমাণ পাওয়া যায়নি। আর উৎপাদনকারী প্রতিষ্ঠানের যুক্তি, এসব খাবার যেমন নিরাপদ তেমন সাশ্রয়ী। নাদিম মারজান, সময় সংবাদ। বিশ্বের সবচেয়ে সুখী ও অন্যতম সমৃদ্ধ দেশ ফিনল্যান্ডে বাড়ছে বেকারত্বের হার। কাজ সংকটে ভুগছেন প্রবাসী বাংলাদেশি অভিবাসীরা। দেশটিতে কাটছে না রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব। বদলে যাচ্ছে বসবাসের জন্য আদর্শ স্থান হিসেবে বিবেচিত ফিনল্যান্ডের ভাবমূর্তি। মহিউদ্দিন মধুর রিপোর্ট। সবশেষ পরিসংখ্যান মতে ফিনল্যান্ডে এই মুহূর্তে বেকার চাকরি প্রার্থীর সংখ্যা প্রায় 3 লাখ ছাড়িয়েছে, যা গত বছরের তুলনায় 30,000-এর বেশি। বেকারত্বের হার 9%। স্বভাবতই প্রশ্ন জাগে, পৃথিবীর সবচেয়ে সুখী দেশে চাকরির বাজারে হঠাৎ করে এমন অসুখ দেখা দিল কেন? দীর্ঘ 34 বছর ধরে ফিনল্যান্ডে ব্যবসা করেন প্রবাসী বাংলাদেশি জামান সরকার। বেশ কয়েকটি রেস্তোরাঁর মালিক তিনি। ইউক্রেন যুদ্ধের আগে তার প্রতিষ্ঠানে শখানেক বাংলাদেশি কাজের সুযোগ পেতেন। যুদ্ধের প্রভাবে কমেছে পর্যটক, সংকীর্ণ হয়েছে ব্যবসায়িক পরিস্থিতি, কমেছে কর্মীর সংখ্যাও। সংখ্যা কাটেনি এখনো। ইউক্রেন যুদ্ধের পরে এই ব্যবসা বাণিজ্যের উপর একটা বিরাট ধাক্কা পড়ে। যেহেতু ফিনল্যান্ড ইউরোপিয়ান ইউনিয়নের একটা দেশ, সেই কারণে ফিনল্যান্ডকে ইউক্রেনের পক্ষ অবলম্বন করতে হয়েছে এবং একই সাথে ফিনল্যান্ড ন্যাটোর মেম্বার হওয়ায় রাশিয়ার সাথে ফিনল্যান্ডের সম্পর্ক বিরাট ধাক্কা লাগে, যার জন্য ফিনল্যান্ড এবং রাশিয়ার মধ্যে ব্যবসা বাণিজ্য সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এমনকি ফিনল্যান্ড থেকে কোনো ট্যুরিস্টও এখানে আসতে পারতেছে না ভিসা জটিলতার কারণে। এই কারণেই ফিনল্যান্ডে অন্যতম কারণ ফিনল্যান্ডে এই কাজের বাজারে এই সংকট। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বদলে দিয়েছে ফিনল্যান্ডের চাকরির বাজার। লক্ষাধিক ইউক্রেনীয় অভিবাসী গ্রহণ করেছে দেশটি। চাকরির বাজারে অগ্রাধিকার তাদের। সুযোগ কমেছে অন্য অভিবাসীদের, ফলে বিপাকে পড়েছেন বাংলাদেশি শিক্ষার্থী ও প্রবাসীরা। তার উপর ফিনিশ ভাষা না জানার খড়গ। যে কোনো জবই যেগুলো আপনার মানুষের সাথে কমিউনিকেট করতে হলে ওরা ফিনিশ ল্যাঙ্গুয়েজটাকে প্রেফার করে। ফিনিশটা হচ্ছে ওয়ান অফ দ্য হার্ডেস্ট ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড। আর ওই ল্যাঙ্গুয়েজটা আমাদের শেখার মতো যে স্কোপটা বা অ্যাভেলেবিলিটি
ওইটা আসলে নাই। ইউক্রেন আর রাশিয়া যুদ্ধের পরে একটা হিউজ পরিমাণ ইউক্রেনিয়ান মানুষ ফিনল্যান্ডে এসেছে বা সার্টেন অ্যামাউন্ট জব ক্রাইসিস তৈরি হয়েছে এই ফিনল্যান্ডে। এত পরিমাণ আসলে অ্যাপ্লিকেন্ট হয়ে গেছে, তারা চাচ্ছে ল্যাঙ্গুয়েজের সাথে সাথে যদি কেউ কোনো স্কিল কোনো জব তারা পেয়ে থাকে, সেটা তাদের জন্য খুবই ভালো একটা বিষয় আর কি। চাকরি বাজার সম্পর্কে ধারণা নিয়ে ফিনল্যান্ডে আসার তাগিদ ক্যারিয়ার পরামর্শকদের। এজেন্সির প্ররোচনায় শিক্ষার্থীদের বিপদগামী না হওয়ার আহ্বান। পুরো ইউরোপ হচ্ছে প্রায়োরিটি বেসিসে ইউক্রেনিয়ানদেরকে জব দেওয়ার জন্য কমিটেড। তো এখন বাংলাদেশ থেকে আগে যে পরিমাণ স্টুডেন্ট আসতো বা যে কোনো ভিসায় মানুষজন আসতো, এখন সেটার সংখ্যা বাড়ছে একদিকে, কিন্তু অন্যদিকে ওদের বিজনেস সেক্টরে জবের পরিমাণ তো কমছেই, কিন্তু যেসব জব ওপেন আছে সেগুলোও প্রায়োরিটি বেসিসে ইউক্রেনিয়ানরা পাচ্ছে। সমীক্ষা জানাচ্ছে সুখী এই দেশটির প্রতি প্রবাসীদের আগ্রহ এখন পড়তির দিকে। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড। সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে নিজের এই সিদ্ধান্তের কথা জানান তিনি। বিদায় বেলায় ক্যারিয়ার নিয়ে আক্ষেপের কথা লিখেছেন রিয়াদ। এর আগে 2021 সালে টেস্ট এবং গেল বছর টি-20 থেকে নিজের নাম সরিয়ে নিয়েছিলেন মাহমুদুল্লাহ। একজন মাহমুদুল্লাহর জন্ম একদিনে হয় না। বাংলাদেশের মতো দেশে যুগ যুগান্তরেও পাওয়া যাবে কিনা তা নিয়ে বহু সংশয়। 17 বছরের ক্যারিয়ার চারটিখানি কথা নয়। এর মাঝে বহু চড়াই উতরাই দেখেছেন তিনি। অনেক সময়ই শিকার হয়েছেন নোংরা পলিটিক্সের, সেটা দল থেকে ছুঁড়ে ফেলার। এখন চাইলেই কেউ আর এটা করতে পারবে না, কারণ প্রিয় দলটাকেই যে বিদায় বলে দিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। রিয়াদকে বর্ণনা করতে গেলে আপনাকে ফিরে যেতে হবে 10 বছর আগে এডিলেইডে। অ্যান্ডারসন, ক্রিস জর্ডানদের বিপক্ষে শুয়ে পড়া বাংলাদেশকে একাই টেনে তুলেছিলেন তিনি। 103 রানের মহাকাব্যে বাংলাদেশকে পাইয়ে দিয়েছিলেন কোয়ার্টার ফাইনালের টিকিট। বিশ্বকাপে লাল সবুজের ওটাই সেরা সফলতা, যা এসেছিল মাহমুদুল্লাহর হাত ধরে। এমন আরো বহু ইনিংসের মালিক তিনি। কখনো সেখানে 3 অঙ্কের ম্যাজিক ফিগার, আবার কখনো সামান্য কিছু রানের অসামান্য অবদান। সবসময় চুপচাপ স্বভাবের ক্রিকেটার, প্রয়োজনে প্রতিপক্ষের জন্য বড্ড নিষ্ঠুর। আর তাই ভালোবেসে ভক্তরা ডাকা শুরু করলেন সাইলেন্ট কিলার। প্রিয় ক্রিকেটটাও তিনি ছেড়ে গেলেন নিঃশব্দে, চুপচাপ একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েই। বিদায় বেলায় একটু আবেগী মাহমুদুল্লাহ। লম্বা ক্যারিয়ারে অনেক কিছুই যে তার পক্ষে করা সম্ভব হয়নি, সেটার আক্ষেপ প্রকাশ করেছেন সোজা সাপটা ভাষায়। প্রিয় লাল সবুজ জার্সি মিস করবেন, সেটা মুখে না বললেও প্রকাশ করেছেন ছেলের আবেগের মধ্য দিয়ে। মেনে নিয়েছেন রূঢ় বাস্তবতা, যেখানে আবেগের কোনো ঠাঁই নেই। তবে একটা জায়গায় সমীকরণ মেলাতে পারেননি তিনি। মাশরাফি, তামিম, মুশফিকদের মতোই মাঠ থেকে বিদায় বলার কঠিন সাহসটা দেখাতে পারেননি এই অলরাউন্ডার। অবসর নিয়ে একটা ভুল সংস্কৃতিতে দেশের ক্রিকেট, সেই বলয় ভাঙতে পারেননি তিনিও। স্টেডিয়াম ভর্তি দর্শকের আবেগ আর ভালোবাসায় সিক্ত হয়ে বিদায় বলার রীতিটা অনুপস্থিত থাকলো রিয়াদের বেলায়ও। গেল কদিন থেকেই মাহমুদুল্লাহর অবসর নিয়েছিল কানাঘোষা। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকবেন কিনা তা নিয়ে উঠে প্রশ্ন। এসব কিছুর মোক্ষম জবাব দেওয়ার উপলক্ষ তিনি পেয়েছিলেন রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে, কিন্তু পারেননি। ব্যর্থ হয়েছিলেন চরমভাবে। তখনও উপলব্ধির বাইরেই ছিলেন তিনি। কে জানে, পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচটা বৃষ্টিতে না ভেসে গেলে হয়তো গল্পটা হতো ভিন্ন। এস এম ইকবাল, সময় সংবাদ। 18 বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে 239 ওয়ানডে, 144 টি-20 ও 50 টেস্ট ম্যাচ খেলেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। দেড় যুগের এই পথ চলায় টাইগার ক্রিকেট ভক্তদের অনেক আনন্দ ঘন মুহূর্তের উপহার দিয়েছেন সাইলেন্ট কিলার। নিজেও পার করেছেন অনেক চড়াই উতরাই। মাহমুদুল্লাহ রিয়াদের আন্তর্জাতিক ক্যারিয়ারের পরিসংখ্যান নিয়ে এবারের রিপোর্ট। সব শুরুরই শেষ আছে। একটা পর্যায়ে গিয়ে থামতে হয় সবাইকে, জায়গা ছেড়ে দিতে হয় আগামীর কাণ্ডারীদের জন্য। মাহমুদুল্লাহ রিয়াদও বুঝে গেছেন সময় শেষ তার। দেখতে দেখতে তো আর বেলা কম গড়ালো না। তবে টাইগার ক্রিকেটে রিয়াদের অবদান যুগ যুগ স্মরণ রাখবে পরবর্তী প্রজন্ম।
2007 সালে কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে অভিষেক দিয়ে পথ চলা শুরু। এরপর আন্তর্জাতিক ক্রিকেটে রিয়াদ পার করেছেন 18 বসন্ত। অর্জনের পাল্লা ভারী না হলেও নীরবে নিবৃতে রিয়াদ টাইগার ক্রিকেট ভক্তদের উপহার দিয়েছেন কতই না আনন্দঘন মুহূর্ত। নিধাস ট্রফির সেই 6 কিংবা ওয়ানডে বিশ্বকাপের শতক। রিয়াদ থাকবেন দেশের কোটি ক্রিকেট ভক্তের হৃদয়ে। 2007 থেকে 2025 18 বছরের ক্যারিয়ারে রিয়াদ খেলেছেন 239 ওয়ানডে। টাইগার ক্রিকেটের হিসেবে যা চতুর্থ সর্বোচ্চ। মাহমুদুল্লাহ রিয়াদের থেকে বেশি ওয়ানডে খেলেছেন মুশফিক, সাকিব ও তামিম। ওয়ানডেতে 34.46 গড়ে সাইলেন্ট কিলারের রানের সংখ্যা 5689, যেখানে 32 অর্ধশতকের সঙ্গে আছে 4টি শতক। 2015 সালে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপে সেঞ্চুরি করার কৃতিত্ব এই রিয়াদেরই। যখনই দলের প্রয়োজন হয়েছে তখনই জ্বলে উঠেছে রিয়াদের ব্যাট। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ওঠার লড়াইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন 102 রানের মহাকাব্যিক ইনিংস। তার বাকি 2 শতকও এসেছে আইসিসি ইভেন্টেই। দলের প্রয়োজনে 22 গজে বল হাতে দেখা গিয়েছে মাহমুদুল্লাহ রিয়াদকে। ওয়ানডেতে 82 উইকেট আছে এই অলরাউন্ডারের। এছাড়া 50 টেস্টে 5 সেঞ্চুরি সহ রিয়াদের রান সংখ্যা 2914, সঙ্গে আছে 43 উইকেট। ক্রিকেটের শর্টার ফরম্যাটে অনন্য সাইলেন্ট কিলার। 144টি টি20তে 2444 রানের পাশাপাশি 41টি উইকেট আছে মাহমুদুল্লাহ রিয়াদের। 2018 সাল থেকে 4 সাল 20 ওভারের ক্রিকেটে 43 ম্যাচে টাইগারদের নেতৃত্বে ছিলেন রিয়াদ। ছিলেন 6 টেস্টের ভারপ্রাপ্ত অধিনায়ক। ক্রিকেটে অম্লমধুর অভিজ্ঞতা দিয়েছেন অনেক। ভারতের বিপক্ষে তীরে এসে তরি ডোবানো সেই ম্যাচটা যেন এখনো চোখে ভাসে। তবে টাইগার ক্রিকেটে একজন মাহমুদুল্লাহ রিয়াদের যে অবদান তা কি কখনো ভোলা যাবে? ফাহিম ইসলাম, সময় সংবাদ। মাহমুদুল্লাহ রিয়াদের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার প্রতিক্রিয়া দেখিয়েছেন জাতীয় দলের সতীর্থরা। এমন ক্যারিয়ারের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন তামিম ইকবাল। টাইগারদের অনেক জয়ে অবদান রাখায় রিয়াদকে কিংবদন্তি মানেন তাসকিন আহমেদ। মিরাজ, হৃদয়, তানজিদ তামিমদের কাছে অনুপ্রেরণার নাম মাহমুদুল্লাহ রিয়াদ। সাইলেন্ট কিলার, সেরা ফিনিশার, ভদ্র ক্রিকেটার, কত নামেই না ডাকা হতো মাহমুদুল্লাহ রিয়াদকে। কমাস আগেও জাতীয় দলে তাকে ঠিকঠাক মূল্যায়ন না করা নিয়ে সমালোচনা ছিল দেশের ক্রিকেটে। তবে শেষ বেলায় সেই রিয়াদই বনে গেছেন খলনায়ক। আক্ষেপ আর হতাশা নিয়েই বিদায় জানিয়েছেন 1.5 যুগের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারকে। তার এই বিদায়ে আবেগঘন পোস্ট করে শ্রদ্ধা জানিয়েছেন তার সতীর্থরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে রিয়াদের অবসরের ঘোষণার পর সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় টাইগারদের অনেক ম্যাচের জয়ে বড় অবদান রাখায় ধন্যবাদ জানিয়েছেন তরুণ ব্যাটার তাওহিদ হৃদয়। বলেছেন সাইলেন্ট কিলার নয়, বন্ধু মহলে তাকে ডাকতেন পেইন কিলার নামে। জাতীয় দলে থাকাকালীন রিয়াদের সঙ্গে প্রায় খুনছুটিতে মারতে দেখা যেত তামিম ইকবালকে। রিয়াদকে নিজ এবং দলের জন্য বড় অনুপ্রেরণা মনে করেন খান সাহেব। এমন আন্তর্জাতিক ক্যারিয়ার সম্পন্ন করায় ধন্যবাদ জানিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। তানজিদ তামিমের কাছেও বড় অনুপ্রেরণার নাম মাহমুদুল্লাহ রিয়াদ। জুনিয়রদের কাছে রিয়াদ ভিন্ন ধরনের মানুষ। যে কোনো সমস্যায় পাশে পাওয়া যায় তাকে। মিরাজও সমস্যায় পড়লে ছুটে যেতেন রিয়াদের কাছে। এমন একজন মানুষের পরবর্তী জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন মিরাজ। মাহমুদুল্লাহর ক্যারিয়ারে 4 সেঞ্চুরি, 4টাই আইসিসি ইভেন্টে। তার হাত ধরে একাধিক হেরে যাওয়া ম্যাচে জয়ের মুখ দেখেছে বাংলাদেশ। এমন একজন ক্রিকেটারকে সত্যিকারের কিংবদন্তি মানেন তাসকিন আহমেদ। তার সঙ্গে খেলা প্রতিটা ম্যাচই তাসকিনের কাছে অনেক সম্মানের। মুশফিকের পর মাহমুদুল্লাহ, পরপর দেশের 2 নক্ষত্রের বিদায়ে কষ্ট পেয়েছেন সতীর্থ ইমরুল কায়েসও। দুজনের সঙ্গেই ড্রেসিং রুম শেয়ার করেছেন দীর্ঘদিন। তাদের ধৈর্য ও দেশের ক্রিকেটের প্রতি নিবেদন সবসময় শ্রদ্ধা ভরে স্মরণ করেন জাতীয় দলের সাবেক ওপেনার। এছাড়া রিশাদ হোসেন, আফিফ হোসেন ধ্রুব, ধারাভাষ্যকার ও সাবেক ক্রিকেটার আতাহার আলী খান সহ অনেকেই রিয়াদকে নিয়ে পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। জানিয়েছেন তার ভবিষ্যতের জন্য শুভকামনা। তামিম হোসেন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব। শুক্রবার যাবেন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে। সহায়তা বাড়ার আশা প্রেস সচিবের। সেপ্টেম্বরে ঢাকায় হবে আন্তর্জাতিক কনফারেন্স।
এমবিবিএস বিডিএস ডিগ্রি ছাড়া নামের আগে ডাক্তার নয়, হাইকোর্টের রায়। না মানলে আইনি ব্যবস্থার নির্দেশ। 4 দফা বাস্তবায়নে সচিবালয়ের সামনে অবস্থান। এই ছিল প্রবাসী সময়। সঙ্গেই থাকুন সময়ের।